সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভিনদেশে বসে জঙ্গিরা ছক কষছে জানলে আগেই আক্রমণ করব, জাতিসংঘে ঘোষণা করল ভারত। এবার ফাইজারের করোনা টিকা গ্রহণের কয়েকদিন পর মারা গেলেন কুয়েতি অভিনেতা। মুসলিম নিপীড়নে চীনের সমালোচনায় জাতিসংঘ, ভ্রমণের অনুমতিতে টালবাহানা। ফিলিস্তিনে ধ্বংস এবং বাজেয়াপ্তকরণ বন্ধ করতে ইসরায়েলকে জাতিসংঘ ও ইইউর আহ্বান। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে কি শাস্তি দেবেন বাইডেন প্রশাসন। সিরিয়ায় হামলার পর ইরানকে কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। এদিকে সিরিয়ায় মার্কিন বিমান হামলার নিন্দা করল ইরান। ইহুদি উৎসব উদযাপনে পশ্চিম তীরে আজান বন্ধ করল ইসরায়েল। নাইজেরিয়ায় আবারও ৩১৭ স্কুল ছাত্রী অপহরণ। এবং সীমান্ত উত্তেজনা কমাতে হটলাইন স্থাপন করছে ভারত চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভিনদেশে বসে জঙ্গিরা ছক কষছে জানলে আগেই আক্রমণ করব, জাতিসংঘে ঘোষণা করল ভারত। অনেক সময় নন স্টেট অ্যাক্টরদের আগে ভাগে আক্রমণ করতে বাধ্য হতে পারে কোনো দেশ। বুধবার জাতিসংঘের এক সভায় এমনই বলল ভারত। নন স্টেট অ্যাক্টর বলতে এক্ষেত্রে জঙ্গিদের কথা বোঝানো হয়েছে। পুলওয়ামা কাণ্ড ও আরও কয়েকটি জঙ্গি হামলার কথা উল্লেখ করে জাতিসংঘে ভারতের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ কে নাগরাজ নাইডু বলেন, অনেক সময় সরকার জানতে পারে তার উপরে আক্রমণের ষড়যন্ত্র হচ্ছে। জঙ্গিরা কোনো ভিনদেশ থেকে শীঘ্রই হামলা চালাবে। এই পরিস্থিতিতে ভারত সরকার আগেভাগেই জঙ্গিদের উপরে আক্রমণ চালাতে পারে। জঙ্গি দমন নিয়ে জাতিসংঘের বৈঠকের উদ্যোক্তা ছিল মেক্সিকো। নাগরাজ বলেন, অনেক সময় জানা যায় জঙ্গিরা ভিনদেশে আশ্রয় নিয়েছে। সেই দেশের অভ্যন্তরে কোনো জায়গায় বসে তারা হামলার ছক কষছে। তাদের আশ্রয়দাতা রাষ্ট্র যেহেতু সার্বভৌম, তাই তারা অনেক সময় রক্ষা পেয়ে যায়। বর্তমানে অনেক দেশই মনে করছে ভিনদেশে আশ্রয় নেওয়া জঙ্গিদের উপরে আঘাত হানা যেতে পারে। মেক্সিকোর উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে নিরাপত্তা পরিষদের সব সদস্যই উপস্থিত ছিল। ভারতের দূত বলেন, ২০০১ সালে নিরাপত্তা পরিষদের দুটি প্রস্তাবে বলা হয়েছিল ৯-১১ ধাঁচের হামলা এড়ানোর জন্য কোনো দেশ আগে ভাগে জঙ্গিদের আক্রমণ করতে পারে। ২০১৯ সালের ১৪ এপ্রিল জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। ৪০ জন সিআরপিএফ কর্মী নিহত হন। তার ২ সপ্তাহের মধ্যে পাকিস্তানের বালাকোটে বিমান হানা চালায় ভারত। জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের শিবির গুঁড়িয়ে দেওয়া হয় বলে দাবি করে ভারত সরকার। তৎকালীন বিদেশ সচিব বিজয় খোগলে বলেন, ভারত সরকার জানতে পেরেছিল জইশ-ই-মোহাম্মদ ফের জঙ্গি হানা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ফিদায়ে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেজন্য বালাকোটে আক্রমণ চালানো জরুরি ছিল। জাতিসংঘের বৈঠকে নাগরাজ বলেন, ভারত দীর্ঘদিন ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার। একটি রাষ্ট্রের সহায়তায় জঙ্গিরা নিয়মিত ভারতের উপরে হামলা চালায়। এক্ষেত্রে নাগরাজ পরোক্ষে পাকিস্তানের কথা বোঝাতে চেয়েছেন। তিনি বলেন, প্রতিটি রাষ্ট্রেরই আত্মরক্ষার অধিকার আছে। কোনো কোনো দেশ জঙ্গিদের মাধ্যমে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালায়। তারা জঙ্গিদের অর্থ, অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষণ দেয়। ফাইজার টিকা গ্রহণের কয়েকদিন পর মারা গেলেন কুয়েতি অভিনেতা। কুয়েতের অভিনেতা মিশারি আল বালাম প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম ডোজ গ্রহণের কয়েকদিন পর মারা গেছেন। তার পরিবার থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। গত শনিবার থেকে তিনি কুয়েতের জাবের আল আহমাদ আল জাবের আজ সাবা হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তিনি মারা যান।
48 বছর বয়সী অভিনেতা মিশারি গত 11 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যাতে দেখা যায় ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম ডোজ গ্রহণ করছেন তিনি এবং তার ফলোয়ারদেরকেও টিকা নিতে আহ্বান জানাচ্ছেন। ফাইজারের টিকা নেওয়ার পরেও তিনি করোনা আক্রান্ত হয়েছেন এবং তার স্বাস্থ্যের অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। পরে 17 ফেব্রুয়ারি তিনি ইনস্টাগ্রামে দেয়া আলাদা একটি পোস্টে জানান, ফাইজারের টিকা নেওয়ার পরেও তার স্বাস্থ্যের এই অবনতি ঘটছে। চলতি মাসের প্রথম দিকে অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, ফাইজার ও মডার্নার টিকা গ্রহণের পর আমেরিকায় 40 ব্যক্তির মধ্যে নতুন ধরনের ইমিউন ডিসঅর্ডার দেখা দিয়েছে, যা রক্তে আক্রমণ করছে। এই 40 জনের মধ্যে এক রোগী মারা গেছেন। 1991 সালে মিশারি আল বালাম অভিনয়ের কেরিয়ার শুরু করেন এবং 56টি মঞ্চনাটক ও সিরিজে অভিনয় করেছেন তিনি। মুসলিম নিপীড়নে চীনের সমালোচনায় জাতিসংঘ। চীনের শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর চীন যে অত্যাচার চালাচ্ছে তার সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাচলেট। পাশাপাশি হংকংয়ের রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপেরও প্রতিবাদ করেছেন তিনি। মিশেল বিবৃতিতে বলেছেন, এ বিষয়ে স্বাধীন একটি মূল্যায়ন প্রয়োজন। তিনি আশা করছেন শিনজিয়াং ভ্রমণে যেতে চীনের কর্মকর্তাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন। এর আগে 2019 সালে চীনের রাষ্ট্রদূত বলেন, চীন ভ্রমণে মিশেলকে সবসময় স্বাগত, কিন্তু সেই ভ্রমণের বিষয়ে দেশটি অনুমতি দিতে টালবাহানা করছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শিনজিয়াং কর্তৃপক্ষ তাদের পুনঃশিক্ষা কর্মসূচির নামে সাম্প্রতিক বছরগুলোতে লাখ লাখ সংখ্যালঘু মুসলমানকে বিভিন্ন ক্যাম্পে আটক করে তাদের উপর ধর্মীয় নিপীড়ন চালিয়ে আসছে ও নানা হয়রানি করছে। অন্যদিকে বেইজিং বলছে, এসব ক্যাম্পে আগতদের যে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা শিনজিয়াংয়ে উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদ মোকাবেলার জন্য জরুরি। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, এসব শিবিরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আনুগত্য প্রকাশ করে মুসলিমদের শপথ নিতে বাধ্য করা হচ্ছে। একই সাথে তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে আত্মসমালোচনা করানো হচ্ছে। শিনজিয়াংয়ে গত কয়েক বছর ধরে অব্যাহত সহিংসতা চলছে। চীন তার জন্য বিচ্ছিন্নতাবাদী ইসলামী সন্ত্রাসীদের দায়ী করে থাকে। অধিকৃত ফিলিস্তিনি এলাকাগুলোতে ধ্বংস এবং বাজেয়াপ্তকরণ বন্ধ করতে ইসরায়েলের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। জর্ডান উপত্যকায় বেদুইন বসতি ভেঙে ফেলা বন্ধের ব্যাপারে শুক্রবার এই আহ্বান জানানো হয়। সেই সঙ্গে হামসা আল বাকাআয় বসবাসকারী সম্প্রদায়ের ব্যাপারে মানবিক হওয়ার ব্যাপারেও আহ্বান জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের মাসিক অধিবেশন শেষে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, জর্ডান উপত্যকার হামসা আল বাকাইতে ইউরোপীয় ইউনিয়ন এবং দাতাদের অর্থায়নে গঠিত কাঠামো ইসরায়েলের হাতে সাম্প্রতিক ক্ষতিসাধন এবং কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এস্তোনিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে এবং যুক্তরাজ্য। বিবৃতিতে বলা হয়েছে, উদ্বেগের বিষয় হলো বেদুইনদের 70 জন মানুষকে নিয়ে আর তাদের মধ্যে 41 জন শিশুকে নিয়েও হামসা আল বাকাইয়ার সম্প্রদায়ে সম্পূর্ণ, টেকসই এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিয়ে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুমোদন আছে। গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্য দেওয়ার পর বাইডেন প্রশাসন থেকে সৌদির ওপর কোনো নিষেধাজ্ঞা আসে কিনা সেটি নিয়ে আলোচনা তুঙ্গে। তবে প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে তেমন কিছুই বলেননি ট্রাম্পের উত্তরসূরি। অথচ 2019 সালের নভেম্বরে বাইডেন বলেছিলেন, খাশোগি হত্যার সঙ্গে যারা জড়িত তাদের তিনি শাস্তি দিতে চান। সিএনএন লিখেছে, প্রার্থী থাকার সময় এই ধরনের কথা বলা সহজ হলেও
প্রেসিডেন্টের পদে থেকে সিদ্ধান্ত নেওয়া কঠিন। বিশ্ব রাজনীতিতে সৌদি আরবকে যুক্তরাষ্ট্র সবসময় কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করে। ট্রাম্পের আমলে দুই দেশের সম্পর্ক আরও ভালো হয় সেই দিনগুলোতে সাবেক প্রেসিডেন্ট গোয়েন্দা প্রতিবেদন চেপে যান। বিশ্লেষকদের উদ্ধৃত করে রয়টার্স একটি প্রতিবেদনে বলছে, বাইডেন আপাতত কোনো শাস্তির কথা না বললেও ভবিষ্যতে কিছু একটা পদক্ষেপের বিবেচনা করে থাকতে পারেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক দপ্তরের এই প্রতিবেদন বলছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা বা আটক করতে তুরস্কের ইস্তাম্বুলে অভিযানের অনুমোদন দিয়েছিলেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সৌদি আরবের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে ক্রাউন প্রিন্স সালমানের কোনো যোগসূত্র নেই। এই অপরাধ ভিন্ন একটি গ্রুপ করেছে যারা সব প্রাসঙ্গিক বিধি লঙ্ঘন করেছে। জড়িত সবাইকে অভিযুক্ত করে সাজা দিয়েছে আদালত। এই সাজা খাশোগির পরিবারও স্বাগত জানিয়েছে। সিরিয়ায় হামলার পর ইরানকে কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। সিরিয়ায় ইরানের অনুগত মিলিশিয়া বাহিনীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ নিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলাকে একটি সতর্ক বার্তা হিসেবে দেখা উচিত ইরানের। টেক্সাস যাওয়ার পথে হিউস্টনে ইরানকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, তোমরা দায়সারা আচরণ করতে পারবে না, সাবধান হও। এর আগে বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি এই হামলাকে স্পষ্ট বার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, মার্কিনীদের রক্ষার্থে বাইডেন কাজ করছে এবং যখন কিছু হুমকিস্বরূপ মনে হবে তাতে তার পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। শুক্রবার পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি নিয়েই এই হামলা চালানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত 17 জন ইরান সমর্থিত যোদ্ধা নিহত হয়েছে। ইরাকে মার্কিন বাহিনীর স্থাপনায় হামলার জেরে বদলা হিসেবে এই হামলা। এদিকে সিরিয়ায় মার্কিন বিমান হামলার নিন্দা করল ইরান। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ্জাউর প্রদেশে মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। শুক্রবার রাতে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেন, ইহুদিবাদী ইসরায়েল যেভাবে আরব দেশটিতে আগ্রাসন চালিয়ে আসছে, আমেরিকার পক্ষ থেকে চালানো হামলা প্রকৃতপক্ষে তারই ধারাবাহিকতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো শুক্রবার সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী প্রদেশ দেইর আজ্জাউর প্রদেশে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতি দেয়া হলো। খাতিবজাদে বলেন, সিরিয়ার অবৈধ মার্কিন ঘাঁটি থেকে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে আমেরিকা। তিনি আরও বলেন, এমন একটা প্রেক্ষাপট আমেরিকা এই হামলা চালালো যখন সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন বাহিনী সিরিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ দখলদারিত্ব কায়েম করে রেখেছে এবং তেলসহ নানা রকম প্রাকৃতিক সম্পদ লুট করছে। শুক্রবার মার্কিন বাহিনী ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির যোদ্ধাদের উপর বিমান হামলা চালিয়েছে। অথচ সংগঠনটি দীর্ঘদিন ধরে ইরাকি সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করে আসছে। ইরাক সরকার এর স্বীকৃতিও দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল হাশদ আশ-শাবিকে শত্রু হিসেবে গণ্য করে এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। ইহুদি উৎসব উদযাপনে পশ্চিম তীরে আজান বন্ধ করল ইসরায়েল। ইহুদি ধর্মানুসারীদের পুরিম উৎসব উদযাপনে যেন কোনো সমস্যা না হয় সেজন্য দখল করা পশ্চিম তীরের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে আজান বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সরকার। এটিকে ধর্মীয় যুদ্ধের আহ্বান উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন। গত বৃহস্পতিবার থেকে ঐতিহ্যবাহী পুরিম উৎসব উদযাপন করছে ইসরায়েলি ইহুদিরা। সেদিন সন্ধ্যা থেকেই হেব্রন শহরের ইব্রাহিমি মসজিদে আজান দেওয়া নিষিদ্ধ করেছে তারা। মসজিদটির পরিচালক শেখ হেফজি আবু ইসনাইনা জানিয়েছেন, শনিবার রাত পর্যন্ত আজান দেওয়ায় এই নিষেধাজ্ঞা থাকবে।
তার মতে ইসরায়েলিদের এই আচরণ ধর্ম পালন সংক্রান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় দখলদার ইসরায়েলের এই আচরণের কঠোর সমালোচনা করেছে। তাদের দাবি, এর মাধ্যমে ধর্মযুদ্ধ শুরুর উস্কানি দিচ্ছে ইসরায়েল। পশ্চিম তীরের পরিচয়পত্রধারীদের আল আকসা মসজিদে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা এবং ইব্রাহিমি মসজিদের সংস্কার কাজে বাধা দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। তাদের দাবি, প্রাচীন শহর হেব্রনকে ইহুদিপূর্ণ করা এবং সেখান থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বহিষ্কারের চেষ্টা করছে ইসরায়েল। ইব্রাহিমি মসজিদের মতো পবিত্র স্থাপনাগুলোতে সুরক্ষায় আইনি ও নীতিগত অধিকার ফিরে পেতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে সাহায্য চেয়েছেন ফিলিস্তিনিরা। নাইজেরিয়ায় ৩১৭ স্কুল ছাত্রী অপহরণ। নাইজেরিয়ায় আবারও স্কুল ছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টার দিকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ের আবাসিক ভবনে ঢুকে বন্দুকধারীরা ৩১৭ জন ছাত্রীকে তুলে নিয়ে যায় বলে পুলিশ জানায়। ওই স্কুলে ৪২১ জন শিক্ষার্থী ছিল। এদের মধ্যে ৫৫ জন ছাড়া বাকি সবাইকে অপহরণ করা হয়েছে। ঘটনার পর অপহৃত ছাত্রীদের অভিভাবকরা স্কুলের বাইরে এসে সন্তানের খোঁজ করতে থাকেন। বার্তা সংস্থা রয়টার্স জানান, জাঙ্গেবে গ্রামের সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মধ্যরাতে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। তারা গাড়ি নিয়ে এসে ছাত্রীদের তুলে নিয়ে যায়। তাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহুর বরাত দিয়ে এএফপি বলেছে, অপহৃত স্কুল ছাত্রীদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর সঙ্গে পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। গত সপ্তাহে নাইজার প্রদেশের কাগারা অঞ্চলে ৪২ জনকে অপহরণ করা হয়, যাদের মধ্যে ২৭ জন ছিল শিক্ষার্থী। সীমান্ত উত্তেজনা কমাতে হটলাইন স্থাপন করছে ভারত চীন। বিতর্কিত হিমালয় অঞ্চল নিয়ে উত্তেজনা কমাতে ভারত ও চীন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হটলাইন স্থাপনে রাজি হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় এক দীর্ঘ আলাপের পর এমন সিদ্ধান্তে একমত হন। এর আগে গত রবিবার এশিয়ার পরমাণু অস্ত্রধর দুই প্রতিবেশী দেশ এক যৌথ বিবৃতিতে হিমালয় সংলগ্ন লাদাখের বিতর্কিত প্যাংগং লেক এলাকা থেকে সেনা সরিয়ে নেয়। গত বছরের জুন মাসে ওই এলাকায় এক রক্তাক্ত সংঘর্ষে ভারত ও চীনের অন্তত ২৪ জন সেনা নিহত হয়েছিল। হটলাইন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেরিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর বরাত দিয়ে বলা হয়েছে, চলমান অবস্থা দীর্ঘায়িত হওয়ার কারণে কোনো দেশেরই স্বার্থ রক্ষিত হয়নি। জয়শঙ্কর বলেন, বিরোধপূর্ণ সকল জায়গা থেকে উভয় দেশের সেনা সরানোর পর এসব অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দুই দেশই বৃহত্তর উত্তেজনা হ্রাসের দিকে নজর দিতে পারে। অন্যদিকে চীনের সরকারি গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, লেক এলাকার বাস্তব পরিস্থিতি তাৎপর্যপূর্ণভাবে প্রশমিত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, সীমান্ত ইস্যু চীন ভারত সম্পর্কের সব নয়। দুই দেশের সম্পর্ক যথোপযুক্ত জায়গায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।